মানিকবাবু হা হা করে হেসে উঠলেন। এমনভাবে হাসছেন যেন মনে হচ্ছে এমন আজগুবি কথা তিনি জীবনে কোনোদিনই শোনেননি। সত্যজিৎ রায় বললেন, সাগরদা, তোমার কি মাথা খারাপ হয়েছে? রহস্যোপন্যাস লেখাবে আমাকে দিয়ে? তাছাড়া এখানে এসেছো, খাও দাও, ঘুরে ঘুরে সবার সঙ্গে গল্পগুজব করো, তা না করে তোমার পত্রিকার দপ্তর এখানেও খুলে বসলে। সালটা সম্ভবত ছিল 1969। টালিগঞ্জ চামড়িপুর পেছনে জুবলি পার্কের এক বাগান বাড়ি। সেখানে আডি বানসালের ছেলের বিয়ের উপলক্ষে প্রীতিভোজের অনুষ্ঠান। কোকাকোলার বোতল হাতে এক প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন সত্যজিৎ রায়। দেশ পত্রিকার সম্পাদক সাগরময় ঘোষ ওই অনুষ্ঠানে উপস্থিত। তিনি মানিকবাবুর সদ্য প্রকাশিত প্রফেসর শঙ্কু পড়ে মোহিত। মনে মনে ভেবে রেখেছেন, মানিককে দিয়ে যদি কোনোভাবে রহস্য উপন্যাস লেখানো যায় তাহলে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের শূন্যস্থান ভরাট করা যাবে। মরিয়া হয়ে সাগরময় বললেন, তোমার প্রফেসর শঙ্কু বইটা পড়লাম। আরও দু এক কথায় পরে সাগরময় প্রস্তাব করে বসলেন, দেশ পত্রিকার জন্য গোয়েন্দা উপন্যাস লিখতে হবে, এবং এই বছরেই। সে কথা শুনে মানিকবাবু হা হা করে হেসে উঠলেন। সাগরময় কি আর বলেন। ওই বছর অবশ্য সাগরময় মানিকবাবুকে দিয়ে উপন্যাস না লেখাতে পারলেও শব্দছক নামে মজাদার রচনা তাকে দিয়ে লিখিয়েই নিলেন। পরের বছর থেকেই সাগরময় আদা জল খেয়ে নেমে পড়লেন, যেভাবেই হোক সত্যজিৎ রায়কে দিয়ে উপন্যাস লেখাবেনি। অবশ্য বিষয়টা প্রতিদিন সাগরময় ঘোষের কাছে কঠিন থেকে আরও কঠিন হয়ে ওঠে। সাগরময় যতই চেষ্টা করেন, কিন্তু কিছুতেই মানিকবাবুর নাগালা পান না। তবুও দেখা হলে প্রস্তাব পেশ করা মাত্র মানিকবাবুর সেই উচ্চস্বরে হাসি। সাগরময়ের চেষ্টায় ত্রুটি না থাকলেও সত্যজিৎকে কিছুতেই বাগে আনতে পারেন না। তবে তিনিও হেরে যেতে রাজি নন, লেগেই আছেন। কখনো টেলিফোন, কখনো চিঠি, কিন্তু মানিকের থেকে পাকা কথা আদায় আর হয় না। অগত্যা সাগরময় এক রবিবারের সকালেই ডাক্তারের নিষেধ আগ্রহ করে 3 তলার সিঁড়ি ভেঙে সোজা মানিকবাবুর বাড়িতে। বসার ঘরে ঢুকে সিঁড়ি ভাঙার দরুন হাঁপাচ্ছেন। মানিকবাবুর সামনে আরও মাত্রা বাড়িয়ে দিলেন। সাগরমাকে এই অবস্থায় দেখে মানিকবাবু কিছুটা উদ্বেগে সুরে বললেন, হাই ব্লাড প্রেশারে তুমি ভুগছো, সেই অবস্থায় সিঁড়ি ভেঙে এলে? সাগরমায় বললেন, দুর্লভ কিছু পেতে কঠিন মূল্য দিতে হয়। একটু গম্ভীর হলেন সত্যজিৎ। চোখের চশমা খুলে টেবিলের উপর রেখে দিলেন। মুখে বিন্দুমাত্র বিরক্তির ছাপ নেই। নীরবতা ভঙ্গ করে জলদগম্ভীর কণ্ঠে নিজের শুটিংয়ের ব্যস্ততার কথা জানালেন। এই সময় তিনি অন্য কিছু ভাবতে পারেন না। তবে মাথায় যদি কোনো প্লট আসে, তার লিখতে 7 দিনের বেশি সময় লাগবে না। আর সাগরময় ঘোষকে যা তা লেখা দেওয়া যায় না। গরম কফির সাথে আড্ডারও কিছুক্ষণ চলল। মানিকবাবু বললেন, তিনি চেষ্টা করবেন। ওই কথাটুকু দেশের সম্পাদক সাগরময় ঘোষের কাছে প্রায় স্বর্গ পাওয়ার মতো। তবে মানিকবাবু জানিয়ে দিলেন, লেখার জন্য তাগাদা দেওয়া চলবে না। এরপর 3 মাস কেটেছে। দুজনের মধ্যে দেখাও হয়েছে, কিন্তু লেখার বিষয়ে উচ্চবাচ্য করেনি সাগরময়। আগস্টের মাঝামাঝি হঠাৎ দুপুরবেলা সাগরময় টেলিফোন বেজে উঠল। উল্টো দিকে সত্যজিতের কণ্ঠস্বর, সাগরদা বলছো? হ্যাঁ, আমি মানিক। মাথায় একটা প্লট এসছে, কদিন সময় দেবে? কদিন সময় চাও বলো? মানিকবাবু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় নিলেন। আগস্ট মাসের শেষে আবার টেলিফোন, কণ্ঠ মানিকের, আমি মানিক বলছি, লেখা হয়ে গিয়েছে, কপি করছি, কাল বিকেল 4টের সময় লোক পাঠিও। যথাসময়ে পাণ্ডুলিপি এলো। সাগরময় পড়তে লাগলেন, গ্যাংটকে গণ্ডগোল। সাগরময়ের অনুরোধে পরপর শারদীয় দেশ পত্রিকার জন্য কলম ধরেছেন সত্যজিৎ রায়। তবে সাগরময়ের কিঞ্চিত স্মৃতির ভ্রম হয়েছে। সত্যজিৎ রায় জানিয়েছেন, বড়দের গল্প মাথায় এলে ছবি করবেন তিনি, উপন্যাস লিখবেন না। তবে সাগরময়ের ঘন ঘন অনুরোধে মানিকবাবু বলেছিলেন, ছোটদের জন্য গোয়েন্দা উপন্যাস হলে তিনি চেষ্টা করতে পারেন। এর ফল গ্যাংটকে গণ্ডগোল। তবে দেশে লেখার অনেক আগেই সন্দেশ পত্রিকার জন্য ফেলুদাকে নিয়ে 2টি বড় গল্প, যেমন ফেলুদার গোয়েন্দাগিরি এবং কৈলাস চৌধুরীর পাথর, ও একটি উপন্যাস যার নাম বাদশাহী আংটি লিখেছিলেন তিনি। প্রথমে যখন সত্যজিৎ রায় লিখতে শুরু করেন, তখন অনেক পাঠকের হয়তো মনে হয়েছিল তিনি প্রধানত সিনেমার জগতের মানুষ, ব্যস্ত বটে। এর মধ্যে সাহিত্য সৃষ্টি অনেকটা যেন অবসর বিনোদন। আমাদের সৌভাগ্যক্রমে তিনি পুরোপুরি লেখক হলেন। তোপসে ফেলুদার পরে সৃষ্টি করলেন প্রফেসর শঙ্কুকে। বাংলা শিশু সাহিত্যে বোধহয় শঙ্কুর মতো আর দ্বিতীয় চরিত্র নেই। এইসব রচনা প্রাচুর্যের বাইরেও তার আরও অনেক সাহিত্য কীর্তি আছে। সবচেয়ে অবাক লাগে সাহিত্য কীর্তির এই যে অসামান্যতা, এটা এসেছে এমন একজনের কাছ থেকে যিনি পেশাগতভাবে মূলত সাহিত্যিক নন, অথচ সাহিত্যিক হিসাবে কারো থেকে কমও নন। তাঁর লেখা যেমন বাণিজ্যিকভাবে ভীষণ সফল, তেমনই বাঙালির ঘরে ঘরে তার রচনার সমাদর। ছোটরা তো বটেই, বড়রা তার লেখা পেলে আহার নিদ্রা ভুলে যান। অথচ তার চলচ্চিত্র নিয়ে যত আলোচনা হয়, সত্যজিতের সাহিত্যকৃতি নিয়ে বোধ হয় অনেক কম আলোচনা এবং চর্চা হয়। আপনাদের কি মনে হয় বিষয়টা নিয়ে? জানাতে ভুলবেন না কমেন্ট করে।
নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।